২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। হৃদরোগ নিয়ে সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে এই দিবসটি। জীবনের জন্য সবচেয়ে ভাইটাল এই হৃৎপিণ্ড যখনই বন্ধ হয়ে যাবে মানুষ মারা যাবে। তাহলে এই হৃৎপিণ্ডের প্রতিটা মিনিটে ৭২টা বিট দেয় এবং এই একটা বিট মিস হলে একটা বিট মিস সাধারণ কারণে হতে পারে, যেটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল, মানে যে কোনো লোকের যে কোনো সময় একটা ড্রপ বিট বা মিস বিট হতে পারে। কিন্তু এই একটা মিস বিট পুরো হার্টকে বিট বন্ধ করে দিয়ে এমনকি মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। সুতরাং এই কোনো হার্টের বিট যেন অ্যাবনর্মাল না হয়, এবং অর্থাৎ শুধু বিট নয়, হার্টের যে কোনো অসুখই যেন আমরা অ্যাওয়্যার থাকি, তাতে যেন আমাদের ক্ষতিগ্রস্ত করতে না পারে। সেই জন্যই বলা হয়েছে ডোন্ট মিস এ বিট। ১৯৯৯ সালে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে চালু হওয়া এই দিবসটির মূল উদ্দেশ্য হৃদরোগ প্রতিরোধে মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করা। যেমন হার্টের মধ্যে বিভিন্ন রকমের ছিদ্র থাকে, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বলি আমরা, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস, বিভিন্ন ধরনের ছিদ্র থাকে। এইগুলি জন্ম থেকেই থাকে এবং সেগুলি নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করে, সেগুলিকে জন্মগত হার্ট ডিজিজ বলি আমরা। আর যেটা অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ, সেগুলির ভিতর বিভিন্ন রকমের আছে, যেমন বাতজ্বর থেকে বাতজ্বরজনিত হার্টের অসুখ হয়, হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ বলি, উচ্চ রক্তচাপজনিত হার্টের অসুখ হয়। তারপর হলো হার্টের ধরন ইস্কেমিক হার্ট ডিজিজ বলি আমরা, অর্থাৎ হার্টের রক্তনালী আছে, সেই রক্তনালীর যদি ব্লক হয়, সেই ব্লকের জন্য ইস্কেমিক হার্ট ডিজিজ, এবং একসময় হার্ট অ্যাটাক হয়, সেটা বলে থাকি আমরা। এবং হার্টের কিছু মাসেল আছে, এই মাসেলগুলির দুর্বল হওয়ার কিছু অসুখ আছে, যেটাকে কার্ডিওমায়োপ্যাথি বলি। হার্টের চতুর্দিকে একটা কাভারিং আছে, এই কাভারিংয়ের ভিতরে বিভিন্ন রকমের অসুখ হয়, পানি জমে, যখন আমরা পেরিকার্ডিয়াল ইফিউশন বলি। এরকম হার্টের 3টা লেয়ার আছে, একটা বাইরের লেয়ার পেরিকার্ডিয়াম, মাঝখানের লেয়ার মায়োকার্ডিয়াম, বাইরের লেয়ার হলো ভিতরের লেয়ার হলো এন্ডোকার্ডিয়াম, এবং প্রত্যেকটারই অসুখ হতে পারে, এন্ডোকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস। এক কথায় অন্যান্য অর্গানের মতো হার্টেরও বিভিন্ন প্রকারের অসুখ হতে পারে। বিশ্বে প্রতি বছর ১,৮০,০০,০০০ মানুষ হৃদরোগ ও স্ট্রোকে মারা যায়। বাংলাদেশে এই সংখ্যা ২,৭৭,০০০, যার অন্যতম প্রধান কারণ তামাক ও বায়ু দূষণ। আমাদের বুকে স্কিন থেকে আরম্ভ করে স্কিন আছে, সাবকিউটেনিয়াস টিস্যু আছে, লাংস আছে, হার্ট আছে, ইসোফেগাস আছে, যে কোনোটার জন্যই বুকে ব্যথা হতে পারে। কোন ব্যথাটাকে আমরা মনে করব যে হার্টের ব্যথা? হার্টের ব্যথাটা ইউজুয়ালি প্রথমত বলবে যে আমার পরিশ্রমের সাথে হয়। আমি রেস্টে থাকি যখন, তখন আমি ভালো থাকি, কিন্তু যখন হাঁটি, যখন পরিশ্রম করি, সিঁড়ি বেয়ে উপরে উঠি, তখন আমার বুকে ব্যথা হয়, অথবা বুক ভার হয়, অথবা বুক চেপে আসে। আর একই সাথে যদি বলে যে এই ব্যথাটা আমার ছড়ায়, কোথায় ছড়ায়? গলার দিকে যায়, অথবা বাম হাতে ছড়ায়। এবং তার সাথে যদি বলে যে আমার ব্যথাটা যখন হয় তখন একটু ঘাম হয়, তাইলে এই ব্যথাকে আমরা ধরে নিতে পারি যে অন্য কিছু প্রমাণিত হওয়ার আগে এটাকে আমাদের হার্টের ব্যথাই বলতে হবে। আমরা ইতিপূর্বে হার্ট অ্যাটাকের রোগী পেতাম বা হার্টের ডিজিজ পেতাম আমরা একটু বয়স্কদের, 50 এবং তার উপরে, কিন্তু এখন ইদানিং 30 থেকে 50 বা 40 থেকে 50 এই বয়সে একটু সংখ্যা বেড়ে যাচ্ছে দিনে দিনে। এবং এর পিছনে আমরা কিছু কারণও মনে করি, যেমন আমাদের ইয়াং সমাজের এখন ইয়াং ছেলে যারা আছে তারা ইউজুয়ালি কায়িক পরিশ্রম করতে চায় না। অবসর সময় আছে, সে মোবাইল নিয়ে বসে রইল, ল্যাপটপ নিয়ে বসে রইল, টিভি নিয়ে বসে রইল, সে হাঁটলো না, পরিশ্রম করলো না। তাইলে এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয়ত তাদের খাদ্যাভ্যাসের ক্ষেত্রে এখন ফাস্টফুডের, জাঙ্ক ফুড, এগুলির উপরে এতই তারা আকর্ষিত যে এমনকি বাসার খাবার অনেক ক্ষেত্রেই দেখবেন যে বাসার খাবার খেতেই চায় না তারা, বাইরের ওই চিকেন ফ্রাই ইত্যাদি ইত্যাদি খেতে চায়। তো এইগুলিতেও লিপিড অ্যাবনর্মালিটি করে, এবং এগুলিতে আমার হার্টের অসুখ হওয়ার চান্স থাকে। শুধু তামাকজনিত কারণে বাংলাদেশে প্রতি বছর ১,৬১,০০০-এর বেশি মানুষ অকালে মারা যায়। তামাকজাত পণ্যে থাকা নিকোটিন ও কার্বন মনোক্সাইড রক্তচাপ বাড়ায়, রক্তনালীকে সংকুচিত করে এবং হৃদযন্ত্রের স্বাভাবিক কাজ ব্যাহত করে। এমনকি প্রতিদিন মাত্র একটি সিগারেট খেলেও হৃদরোগের ঝুঁকি 50% পর্যন্ত বেড়ে যায়। আমরা যত হার্টের রোগী পাই তার ভিতরে অ্যাপ্রক্সিমেটলি 70% লোকের স্মোকিং আছে। তার মানে স্মোকিংটা একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, ঝুঁকি, যার জন্য হার্টের অসুখ হয়। স্ট্রোক বলতে আমরা ব্রেইনের বুঝি, অর্থাৎ মাথার ভিতরে যদি ব্রেইনের ভিতরে রক্তপাত হয়, অথবা
ব্রেনের ভিতরে ইনফার্ক্ট হয়। ব্রেনের ভিতরেও দুই ধরনের হতে পারে, একটা হলো রক্তপাত, ব্লিডিং হয়, সেটা বলি সেরিব্রাল হেমোরেজ বলি আমরা, আর একটা হলো সেরিব্রাল ইনফার্ক্ট, মানে ওখানে কোনো জায়গার থেকে আমাদের শরীরের বিভিন্ন রক্তনালী দিয়ে কোনো জায়গার থেকে একটা থ্রম্বাস বা রক্ত জমাট এসে হার্টের একটা জায়গা বন্ধ করে দিল, একটা ধমনির একটা অংশ বন্ধ করে দিল। বন্ধ করে দিলে তার যে এলাকাকে সে সাপ্লাই দিত ওই ধমনিটায়, ওই এলাকাটার সাপ্লাই পাবে না, ব্লাড পাবে না, তাহলে ওই জায়গাটা মারা যায়। তাহলে ওই জায়গাটা মারা যাওয়াকে আমরা বলি ইনফার্ক্ট। এইটা হলো সেরিব্রাল ইনফার্ক্ট অথবা সেরিব্রাল হেমোরেজ, এই দুটোই হলো স্ট্রোক এবং এটার সিমটমও ডিফারেন্ট। আর হার্ট অ্যাটাক হলো তীব্র চেস্ট পেইন নিয়ে আসলো, বুকে ব্যথা নিয়ে আসলো, হার্টের সমস্যা হলো, এবং সেটার কারণ হলো হার্টের রক্তনালীর যদি কোনো ব্লক থাকে সেই জন্য হলো, এবং এটা সম্পূর্ণ ডিফারেন্ট। একটা হলো ব্রেইনের ইস্যু আর একটা হলো হার্টের ইস্যু, এবং হার্টের ইস্যুর সাথে ব্রেনের ইস্যুর সাথে কম সম্পর্ক আছে। যেমন হার্ট অ্যাটাক হলে কখনো হার্টের গতি চেঞ্জ হয়ে যায়, রিদম চেঞ্জ বলি আমরা, 0.8 সেকেন্ডে একটা বিট দিবে। এই রেগুলারিটি যদি নষ্ট হয়ে যায়, এইখান থেকেও রক্ত জমাট বেঁধে যায় এবং সেই রক্ত জমাট ব্রেনে চলে যায়, এবং ব্রেনে চলে গেলে তখন স্ট্রোক হয়। তাহলে হার্টের সাথে ব্রেনের সম্পর্ক আছে, বাট হার্ট অ্যাটাক এবং স্ট্রোক দুটা সম্পূর্ণ ডিফারেন্ট, চিকিৎসাও ডিফারেন্ট, সিমটমও ডিফারেন্ট। হৃদরোগের করণীয় হলো তার শনাক্ত করার পরে তো তার চিকিৎসা প্রথমত আমরা করব। সেটা হলো আমাদের যদি দেখি কারো কারো ক্ষেত্রে এনজিওগ্রাম প্রয়োজন হয়, কারো কারো ক্ষেত্রে প্রয়োজন হয় না। যার ক্ষেত্রে এনজিওগ্রাম প্রয়োজন হয় না তার ক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে রাখবো, আর যার এনজিওগ্রাম প্রয়োজন হয় তাকে এনজিওগ্রাম করে নির্ণয় করব। নির্ণয় করে যদি দেখি আমরা ঔষধে রাখা যায় তাহলে তাকে আমরা ঔষধে রাখবো, এবং সেই ঔষধের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কিছু ঔষধ আছে যেগুলি অলমোস্ট লাইফ লং খেতে হয়। যেমন রক্তের চর্বি কমানোর ওষুধ, লিপিড লোয়ারিং এজেন্ট বলি আমরা, এই লিপিড লোয়ারিং এজেন্টটা কন্টিনিউ করতে হবে। এবং হার্টে একবার অসুখ, এই ইসকেমিক হার্ট ডিজিজ ধরা পড়লে তাকে আমরা রক্ত তরল রাখার জন্য, অর্থাৎ জমাট যাতে বেঁধে না যায় সেই জন্য একটা ওষুধ দিই, যেমন সিম্পল একটা ইকোস্প্রিন বা অ্যাসপ্রিন ঔষধ, যার দামও খুব কম, 30 পয়সা বা 1 টাকা দাম। এই ওষুধটা লাইফ লং কন্টিনিউ করতে হবে। আর যদি আমার অ্যাট দি মোমেন্ট যদি তার ব্লক ক্রিটিক্যাল থাকে তাহলে তো সেই ক্ষেত্রে আমরা অ্যাকর্ডিংলি যদি তাকে এনজিওপ্লাস্টি করার প্রয়োজন হয় আমরা এনজিওপ্লাস্টি করি, অর্থাৎ স্ট্যান্ড বসিয়ে দেই, এবং বাকি জীবন কিন্তু তার ওষুধই কন্টিনিউ করতে হবে। শিশুদের হৃদরোগের মধ্যে একটু 2-3টা তফাৎ আছে। 1 নম্বর তফাৎ হলো অ্যাডাল্টের হৃদরোগ অনেকটা আমার নিজের হাতে, আর বাচ্চার হৃদরোগ অনেকটা সবই আল্লাহ পাকের হাতে, তবু অনেকটা আল্লাহ পাকের হাতে। যেমন সেটা তার জন্মগত, সে ছেলেটার কিন্তু কোনো দোষ নাই, সে জন্মগ্রহণই করেছে হার্টের ছিদ্র নিয়ে। সেই ছিদ্রটা কেন হয়েছে বা বিভিন্ন রকমের হার্টের বিভিন্ন ধরনের সিনড্রোম থাকে, এগুলি কেন হয়? এগুলি হয়তো ওই মা বাবা, মায়ের পার্টিকুলারলি মায়ের ডিউরিং প্রেগনেন্সির সময় যদি সুষম খাবার না খায়, অথবা প্রেগন্যান্সির সময় কিছু কিছু রোগ হয়, যেমন রুবেলা ভাইরাস ইনফেকশন হয়, এগুলি যদি হয় প্রেগন্যান্সির সময়, তাহলে ওই বাচ্চার কেউ কেউ বধির হয়ে জন্মগ্রহণ করে, হার্টের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। সুতরাং এই শিশুদের যে অসুখগুলি হার্টের, সেগুলি অধিকাংশই হলো জন্মগত। আর কিছু আছে যেটা রিমেটিক ফিভার জনিত, বাতজ্বর জনিত। সে বাতজ্বর আমাদের দেশে এখন অনেক কমে গেছে, তবু আমাদের দেশে আছে। সে বাতজ্বরের থেকে হার্টের ভালভ এফেক্ট করে, সেই জন্য বাতজ্বর জনিত হার্ট ডিজিজ যেটা আমরা বলি সেটা শিশুদের হয়, কিন্তু অ্যাডাল্টেরও এই বাতজ্বর জনিত হার্ট ডিজিজ হয়। আর যে ছিদ্রের কথা যেগুলি বললাম বাচ্চাদের, এরাও কোনো কোনো সময় ক্ষেত্রে কখনো কখনো আমরা পাই যে বয়স হয়ে গেছে তখন ওই জন্মগত ছিদ্র নিয়ে আসছে। অর্থাৎ জন্মগত ছিদ্রেরও আবার ওই যে যদি আমরা একদম সঠিক বাংলাভাবে বলি যে মাইল্ড মডারেট সিভিয়ার, অর্থাৎ অল্প, তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি। তো অল্প সমস্যা থাকলে সেগুলি ইউজুয়ালি অল্প বয়সে প্রেজেন্ট করে না, ছিদ্র আছে কিন্তু কোনো অসুবিধা নেই। একটা বাচ্চা হয়ে গেছে, 2টা বাচ্চা হয়ে গেছে, তারপরে হার্টের ছিদ্র ধরা পড়ছে, তারপর 70 বছর বয়স, ইনসিডেন্টালি ইকোকার্ডিওগ্রাম করা হয়েছে অন্য কারণে, তাকে হার্টের ছিদ্র পাওয়া গেল। সেগুলি হয়, তো সেগুলি কম। বয়স্কদের জন্মগত হৃদরোগ কম থাকে, কিন্তু বাচ্চাদেরই
জন্মগত হৃদরোগ নিয়ে বেশি জন্মগ্রহণ করে। এবং আজকাল এমনও আছে যে ডিউরিং প্রেগন্যান্সি বিভিন্ন রকমের টেস্ট আছে, টেস্ট করে যদি দেখা যায় যে বাচ্চাটা ভায়াবল হবে না, এই বাচ্চার অনেক জন্মগত বিভিন্ন রোগ নিয়ে জন্মগ্রহণ করবে, তখন যেটাকে বলে থেরাপিউটিক অ্যাবর্শন, অর্থাৎ ওই 18 সপ্তাহের ভিতরে যদি অ্যাবর্শন করা দেয়, স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ডের ডেভেলপিং কান্ট্রিতে এটা খুবই আছে, যে দেখানো হয় মা বাবাকে তোমার বাচ্চার এই সমস্যা হবে, এই কনজেনিটাল ডিফেক্ট নিয়ে জন্মগ্রহণ করবে, হার্টের এই অবস্থা থাকবে, এটা ভায়াবল হবে না, অথবা সারা জীবন তোমার বিভিন্ন অপারেশনের উপরে থাকতে হবে, সুতরাং তুমি চাইলে একে এখন থেরাপিউটিক অ্যাবর্শন করে ফেলতে পারো, এবং অ্যাকর্ডিংলি করে ফেলে, তাহলে আর তার বাচ্চাটা ওরকম একটা সমাজের বোঝা হলো না। এই ব্যাধির প্রভাব শুধু শরীরে সীমাবদ্ধ নয়, চিকিৎসা ব্যয়ে বহু পরিবার ধ্বংসের মুখে পড়ে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এগুলি তো তার নিয়ন্ত্রণে রাখতেই হবে, প্রতিনিয়ত হাঁটতে হবে, এবং খাওয়া দাওয়া পরিমিত খাবার খেতে হবে, সুষম খাবার খেতে হবে, যেখানে চর্বির জাতীয় স্যাচুরেটেড ফ্যাট বলি আমরা, অ্যানিম্যাল ফ্যাট বলি, এগুলি পরিহার করতে হবে। তার যদি এগুলি সঠিকভাবে সে মেনে চলে, তাহলে কিন্তু সে 10 বছর, 15 বছর, 20 বছরও আমরা এমনও পাই যে এনজিওপ্লাস্টি করা 20 বছর আগে, বাইপাস সার্জারি করা 30 বছর আগে এখনও ভালো আছে। আবার এমনও পাই যে এনজিওপ্লাস্টি করা 1 বছরের মধ্যে আবার ব্লক হয়েছে, বাইপাস করা 1 বছরের মধ্যে আবার ব্লক হয়েছে। এক্ষেত্রে পেশেন্টের দায়িত্বটা অনেক, যে তাদেরকে এটা ফলো করতে হবে, যে তাদের মনে রাখতে হবে যে সারা জীবনেই তাকে একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। একটি সুস্থ হৃদয় মানেই একটি সুস্থ জীবন। আসুন তামাককে না বলি, হৃদয়কে ভালোবাসি। Sponsored by Opsonin Pharma.